বিএনপির চাঁদাবাজি এবং বিএনপির অত্যাচারে দেশবাসী আজকের জর্জরিত। বিএনপি এখনো ক্ষমতায় নাই। ক্ষমতায় যাওয়ার আগেই যদি তারা এ ধরনের চাঁদাবাজি, টেন্ডারবাজি, বাড়িতে আগুন দেওয়া, গাড়িতে আগুন দেওয়া, ধর্ষণ করা, মারামারি করা, লুটতরাজ করা, এগুলোর ভিতরে যদি বিএনপি জড়িত থাকে, তাহলে একটু চিন্তা করে দেখেন তো, বিএনপি যদি গভর্নমেন্ট ফর্ম করে তাহলে বিএনপির অবস্থা কি হবে? মানে সাবজেক্টটা কি দাঁড়ায়? তাহলে বিএনপি ওখানে গিয়ে কি অবস্থা করবে? তো এটা নিয়েও বিএনপির কিছু তাণ্ডব নিয়ে আমি কথা বলবো। বিএনপি এখন সরকার চালায় না। গত 17 বছরে স্বৈরাচার পতনে হাসিনাকে ক্ষমতা থেকে বের করার জন্য, ভারতীয় আধিপত্যবাদকে প্রতিহত করার জন্য বিএনপি ছিল 00 পাওয়া একটা ফেলিওর। কালকে রাতে থেকেই আসলে মনটা খুবই খারাপ দর্শক। পরিস্থিতি কতটা ভয়াবহ, এবং এমন একটা সময় যখন একটা সরকার ক্ষমতায় আছে, যেই সরকারের কোনো রাজনৈতিক দল নেই, যেই সরকারের কোনো বলা যাবে না যে সরকারি দল। আপনি কাকে বলবেন? কারা এই ধরনের প্রকাশ্যে কুপিয়ে একজন সাংবাদিককে মেরে ফেলার সাহস দেখালো? কোন রাজনৈতিক পরিবেশ, কোন পরিস্থিতির উদ্ভব ঘটলো যে এখন রাতের আধারে না, প্রকাশ্যে, এবং ওই যে বললাম দলবদ্ধ সন্ত্রাস, দলবদ্ধ মব সৃষ্টির মাধ্যমে চুরি, ডাকাতি, রাহাজানি। তো তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয় চালাতে ব্যর্থ হয়েছেন চরমভাবে, বলতেই হবে। আমরা অনেকবার বলেছি দেশের মানুষেরও তার সম্পর্কে খুব ভালো ধারণা নেই। এই বিষয়ে কারো সন্দেহ নেই, তিনি ভালো মানুষ। কিন্তু আমাদের শুধু ভালো মানুষ দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় চলবে না, ভালো মানুষও লাগবে। সেই মানুষটিকে যোগ্যতাও তার থাকতে হবে, তাকে স্পিরিটেড হতে হবে, স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে তাকে মানাতে হবে, চোর ডাকাতের মনে ভয় সৃষ্টি করবার তার একটি ক্ষমতা থাকতে হবে। বাট সেইটি জনাব চৌধুরীর মধ্যে আমরা দেখছি না। তো তিনি ভালো মানুষ, ভালোই থাকুন, তাতে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়টি ছেড়ে দিতে হবে অনতিবিলম্বে। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটি খবরে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা ভিডিওর শুরুটা দেখেই বুঝতে পেরেছেন আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং ঠিক কোন দিকটাকে ইঙ্গিত করছে। তাই বলবো দর্শক, যারা ভিডিওটি দেখতে শুরু করেছেন তারা অবশ্যই নিউজটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলে এই বিষয় সম্পর্কে আসল তথ্যগুলো জানতে বা বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি আর কথা বাড়াবো না। ভিডিওর শুরুতে আপনাদের যেই ভিডিওগুলোর অংশবিশেষ দেখিয়ে শুরু করেছিলাম, সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখব। তবে তার আগে অনুরোধ, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। সরকার পরিবর্তন করা তো দূরে থাক, গণতন্ত্র পুনরুদ্ধার করা তো দূরে থাক, দেশের একটা সবল রাজনীতি করার ক্ষেত্রে বিএনপির ব্যর্থতা আকাশ সমান, হিমালয়ের মতো। গত 15 বছরে বিএনপি স্বৈরাচারকে সহায়তা করেছে। গোরখোদক আব্বাস বিএনপির সাথে কাজ করেছে। হাফ হিন্দু হাফ মুসলমান মির্জা ফাক আওয়ামী লীগ করেছে। আওয়ামী লীগের ধ্বংসযজ্ঞের সাথে সমর্থন দিয়েছে, ইন্ধন জুগিয়েছে। বেগম খালেদা জিয়ার বাসার সামনে যখন বালু ট্রাক রেখেছে, ওই বালু ট্রাক তারা সরাতে পারে না। বেগম জিয়াকে অন্যায়ভাবে যখন হাজতে পাঠিয়েছে, সেখানে তারা বেগম জিয়ার জন্য সারা দেশে একটা হরতাল করতে পারে নাই। গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য তারা কিছুই করতে পারে নাই। কিন্তু আজকের তারা সরকার না চালালেও বিএনপির সন্ত্রাসীরা, বিএনপির চাঁদাবাজরা মানুষজনের ব্যবসা প্রতিষ্ঠানে, গাড়িতে তাদের জানমালের নিরাপত্তা বিঘ্নিত করে তারা এ ধরনের সন্ত্রাসী কার্যকলাপ কন্টিনিউয়াসলি চালিয়ে যাচ্ছে। কলাপাড়া হলো পটুয়াখালী জেলার সর্বশেষ একটা উপজেলার নাম কলাপাড়া। এই কলাপাড়ায় বিএনপির সেন্ট্রাল কমিটি থেকে শুরু করে আপনি চিন্তা করে দেখেন, কলাপাড়া বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদার,
সাধারণ সম্পাদক ফিরোজ তালুকদার, বশির মৃধা, হানিফ মেম্বার এবং বিএনপি সেন্ট্রাল কমিটির মোশাররফ হোসেন এবং স্বেচ্ছাসেবক দলের আমিনুল ইসলাম মহসিন এর সাথে জড়িত। মজার কথা, বিএনপি কিন্তু এখনো সরকার গঠন করে নাই, বিএনপি কিন্তু জনগণের ম্যান্ডেট নেয় নাই। বিএনপি বলে নির্বাচন হলে তারাই হবে নির্বাচিত দল, তারাই সরকার গঠন করবে তাদের। এখন বিএনপি এখন পর্যন্ত ক্ষমতায় নাই, ক্ষমতায় আসার আগেই তারা মানুষের ঘরে আগুন দেয়, বাসে আগুন দেয়। এখানে কোনো হরতাল নাই, খালি চান্দা দেয় নাই, শুধু চান্দা দেয় নাই, এই জন্য আগুন দিয়ে দিতেছে, ঘরে আগুন দিয়ে দিতেছে, বাসে আগুন দিয়ে দিতেছে, দিয়ে কি করতেছে, মাসও দেখাইতেছে। তাইলে এই বিএনপিকে কি করে আপনি আমি ভবিষ্যতে ভোট দেব এবং আমরা বলবো they are one of the legitimate party, political party, they would govern Bangladesh successfully? আমরা এই কথাটা কি করে বলতে পারি? আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়ার আগে লগি বৈঠা দিয়া মানুষ মারছে, আর বিএনপি ক্ষমতায় যাওয়ার আগেই চান্দা না দেওয়ার জন্য ঘরে আগুন দেয়, গাড়িতে আগুন দেয়, ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দেয়। অ্যাডভোকেট কাজী আব্দুল্লাহ আল মামুন ক্ষমতায় থাকলে স্বৈরাচার হয়, কিন্তু বিএনপির এই তৎপরতাটাকে আপনি কিভাবে দেখেন? ধন্যবাদ জাকব মিটন ভাই। এটা আসলে আমরা তো খুব তাড়াতাড়ি ভুলে যাই অতীত ঘটনাগুলো। বিএনপিতে তো আমরা দেখেছি যখন তারা ক্ষমতায় থাকে তখন এক ধরনের আচরণ হয়, আবার যখন ক্ষমতা বাইরে যায় এক ধরনের আচরণ হয়। আওয়ামী লীগেরও তাই। এই দুইটা পার্টি যখন এই পরিবারতান্ত্রিক ভাবে একই সিস্টেমে এই মাফিয়াতান্ত্রিক নির্বাচন, অর্থস্ত্র নিয়ন্ত্রিত এবং এই ভোট কেন্দ্র দখল নিয়ে যে মানুষ দেখেছে মার্কা কেনা বেচা, তো তারা ধরেই নিতে পারে যে এখন আওয়ামী লীগ নাই, এক ধরনের নিষিদ্ধ ঘোষণা প্রজ্ঞাপ্ত হয়েছে যে তারা অ্যাক্টিভিস্ট করতে পারবে না, কিন্তু এই লোকগুলো আছে। এখন বিএনপি যেমন ভারত বিরোধীর নামে ক্ষমতায় যে ওই ভারত প্রীতির পরিচয় দেয়, এটা মানুষ অভ্যস্ত, কিন্তু জনগণের যে সংগঠিত শক্তি যেটা নাকি আমরা দেখেছি জুলাই আগস্টের মধ্য দিয়ে, তখন না কিন্তু বিএনপিকে তারা রিজেক্ট করেছিল, জামাতকে রিজেক্ট করেছিল, এছাড়া যত রাজনৈতিক দলগুলো ছিল। এই কারণে আন্দোলন হয় নাই। কিন্তু সাধারণ ছাত্ররা যখন বৈষম্য আন্দোলন করলো, পরবর্তীতে সাধারণ জনগণ এর সাথে সম্পৃক্ত হলো, নিপীড়নের বিরুদ্ধে আবু সাইদের জেনারেশন দাঁড়ায় গেল, তখন কিন্তু দল থাকে নাই, নেতৃত্ব থাকে নাই, সেখানেও বিএনপির কোনো ভূমিকা ছিল না। পরবর্তীতে আপনার যখন আমরা দেখলাম কাশিম বাজারের কুটির মতো ক্যান্টনমেন্টে জন ওয়াকারের নেতৃত্বে এই বিএনপি গং এবং জামাতের নেতৃবৃন্দ তারা সবাই যখন আলোচনায় গেল, তখনই আমরা বলেছি এটা আন্দোলন বেহাত হয়ে গেছে। যার কারণে এখন ভারত নির্দেশিত সমস্ত কার্যকলাপ করছে, যে যত দিন যাবে বিএনপি কে জনগণের মুখোমুখি দাঁড় করানো হবে। বিএনপিও মনে করতেছে যে ভারত তো আমাদের সাথে আছে, কাজেই ভারত বিরোধী রাজনীতি আর ভারত ভীতি রাজনীতি এটা বিএনপি পরিষ্কৃত হয়ে গেছে। এখন প্রশ্ন হলো যে আজকে যে আন্দোলনটা হলো সেটার কোনো নেতৃত্ব ছিল না বলেই আপনার ক্যান্টনমেন্টের ভিতরে যখন নাকি মানে সাধারণ সিপাহী এবং জুনিয়র অফিসারদের একটা দরবার ডাকলো ৩রা আগস্টে, তখন কিন্তু তারা জনগণের পক্ষ নিয়েছিল। এটা মনে হয় আরেকটা দ্বিতীয় পর্বের মুক্তিযুদ্ধের একটা অংশ, যেখানে জিয়া রহমান যখন রাজনৈতিক দলের কোনো উপস্থিতি ছিল না, সেখানে শেখ মুজিব সারেন্ডার করে, তখন জিয়া রহমান যে আশার আলো জ্বালিয়েছিল, তখনই মানুষ যখন বুঝে গেছে যে এই আর্মির ভিতরে জুনিয়র অফিসাররা তারা আন্দোলন আছে, তারা গুলি চালাতে অস্বীকার করছে, চিটাগংয়ে জিওসি আরো অনেকেই এটা ব্যবহার। তখন হাসিনা বুঝে গেছে তাদের অবস্থা, ভারতও বুঝে গেছে। তাহলে এই আন্দোলনের সমগ্র ফসল, সমগ্র এই জনগণই কিন্তু এই বিপ্লবের নায়ক। তাই হলে তাহলে ব্যাপারটা এখন বিএনপি কে নিয়ে যদি দিল্লি ওই কার্ড খেলে, জামাতকে নিয়ে কার্ড খেলে, জনগণ বিভ্রান্ত হবে। কাজে জনগণ এখন ডক্টর ইউনূসকে ছাত্রদের পক্ষ থেকে বিশেষ অবস্থায় প্রস্তাব করেছে। ডক্টর ইউনূসকে নিয়ে আপনি অনেক আগেই প্রস্তাব করেছিলেন। 111 সময় অনেকেই জানে যে উনাকে মানে 2 দিন অপেক্ষা করেছিল মহিন্দ্রা, উনি হয় নাই। মানুষ তার সঙ্গে ধারণা করেছে যে এই একটা ব্যক্তি যার কোনো লোভ সংবর নাই। কাজে বিশেষ অবস্থায় সেখানে জনগণ তৈরি, জনগণ অ্যাডভান্স হয়ে গেছে, কোনো নেতা নাই। যেরকম শেখ মুজিব জনগণকে মৃত্যুমুখে ঠেলে দিয়ে সে সারেন্ডার করছে। মাওলানা ভাসানী মনে করছিলেন যে ভারতের হয়ে লন্ডনে এসে প্রবাসী বিপ্লব ঘোষণা করবে, কিন্তু সেই সুযোগ হয় নাই, তাকে গ্রেফতার করেছে। আজকে সেই একই অবস্থা, কিন্তু জনগণ কখনো ভুল করে না। এখন বিএনপি যদি মনে করে যে আবার ভারত, আবার ওয়াকার গঙ্গা তাকে ক্ষমতায় বসাবে, এটা ভুল ধারণা। এখনো শোনা যায় বাতাসে, আমরা বলি যে বাতাসে বারুদের গন্ধ পাওয়া যাচ্ছে। যে কোনো দিন আপনার ওয়াকার নাকি আবার সামরিক সরকার, আনুষ্ঠানিকভাবে সামরিক সরকার ঘোষণা করবে, যদিও সেই দুরাশা যেন তারা না করে। জনগণ বুঝে গেছে যে এখন ভয়কে জয় করে জনগণ আগায় যাবে। কাজে বিএনপি কে বোঝা উচিত যে বিএনপি কে যে ওয়াকার যে কোনো বাধা সৃষ্টি করতেছে না, বরঞ্চ শোনা যায় যে আর্মির যে মিনিস্টার পাওয়ার আবার রিনিউ করেছে, কিন্তু কার্যত কোনো ফাংশন করছে না। অর্থাৎ
9 মাস হয়ে গেছে, সেখানে তারা বিএনপি কে দেখাচ্ছে দেখো ব্যর্থ রাষ্ট্র, Okay. ব্যর্থ রাষ্ট্র। ওকে, মামুন ভাই, আপনি দুইটা বিষয় টেনেছেন। দুইটা বিষয়ের একটা বিষয় আপনি বলেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমি আমেরিকান স্টেট ডিপার্টমেন্টে আমি বলেছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূস যদি বাংলাদেশের ক্ষমতায় আসে, বাংলাদেশিরা ভোট দেওয়ার অধিকার ফিরে পাবে, বাংলাদেশকে রিবিল করতে পারবে। কালকে রাতে থেকেই আসলে মনটা খুবই খারাপ দর্শক। পরিস্থিতি কতটা ভয়াবহ, এবং এমন একটা সময় যখন একটা সরকার ক্ষমতায় আছে, যেই সরকারের কোনো রাজনৈতিক দল নেই, যেই সরকারের কোনো বলা যাবে না যে সরকারি দল। আপনি কাকে বলবেন? কারা এই ধরনের প্রকাশ্যে কুপিয়ে একজন সাংবাদিককে মেরে ফেলার সাহস দেখালো? কোন রাজনৈতিক পরিবেশ, কোন পরিস্থিতির উদ্ভব ঘটলো যে এখন রাতের আধারে না, প্রকাশ্যে, এবং ওই যে বললাম দলবদ্ধ সন্ত্রাস, দলবদ্ধ মব সৃষ্টির মাধ্যমে চুরি, ডাকাতি, রাহাজানি চলছে। এবং চট্টগ্রামের রাউজান যেমন সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে, সেখানে আবার রাজনৈতিক ছত্রছায়া। আর গাজীপুরে যে কার ছত্রছায়ায় কোন ক্ষমতা পরিষ্কার না। এখানে বোধহয় বিভিন্ন দল, উপদল, নানা রকম, যেহেতু অত্যন্ত জনবহুল একটা জায়গা। এবং গাজীপুরের নগরের এই যে চান্দনা চৌরাস্তা, এটা একেবারেই মানে একটা চক্র, নানা অপরাধী চক্র সেখানে ফাঁদ পেতে থাকে, মানুষজনকে টার্গেট করে। এবং দেখা গেল যে সেই টার্গেটের শিকার যিনি হলেন তিনি আহত হয়ে বাঁচলেন প্রাণে, কিন্তু সেই দৃশ্যটা ধারণ করতে যে আসাদুজ্জামান তুহিন তিনি শিকার হলেন, তাকে দেখে ফেললেন। ঘটনার পর তিনি যেহেতু ওই মহিলা সহ যেই ব্যক্তিকে দুর্বৃত্তরা টার্গেট করলো, সেই ধস্তাধস্তিতে সে আহত হয়েও পালায় যেতে পারলো। আর পেছন থেকে ওই সাংবাদিক তুহিন ছবি ধারণ করছিল, তাকে দেখে ফেললো। পরে যখন নাকি সে ওখানে একটা চা দোকানে চা খাচ্ছিল, পরে এসে তাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করলো। 4-5 জন মানুষজনের মধ্যে দেখছে, শত শত মানুষ, সেখানে কুপিয়ে মেরে ফেললো। কেউ বাধা দিতে পারলো না, এবং স্থানীয় কোনো পুলিশও থাকলো না যে তাকে উদ্ধার করবে। এইরকম পরিস্থিতিতে আপনি বলেন, আপনি কিভাবে আর নিজে বাসার বাইরে আপনি যখন যাবেন, তখন আপনি কখন ফিরে আসবেন, আপনি সবসময় আতঙ্কে ভুগবেন। এমনকি বাসার মধ্যে থেকেও আপনি স্বস্তি পাবেন না, যে কোনো সময় একটা মব আপনার বাসার মধ্যে ঢুকে পড়তে পারে। তাহলে ঘরে বাইরে আপনি কোথাও নিরাপদ। আজকে কিছুক্ষণ আগে দেখলাম যে এখন টেলিভিশনে যে গাজীপুরের সাংবাদিক তুহিনকে হত্যার ঘটনায় 20-25 জন অজ্ঞাতনামাকে আসামি করে একটা মামলা হয়েছে। মামলা তো হলো, কিন্তু এখন পর্যন্ত এই সিসিটিভির ফুটেজ থেকে কালকে রাতভর তো অভিযান চালিয়ে গ্রেপ্তার করা দরকার ছিল, কিন্তু তারা গ্রেপ্তার হয়নি। হয়তো তারা হবে, কিন্তু সবচেয়ে বড় কথা হলো এত গ্রেপ্তারের পরেও কিন্তু ঘটনা ঠেকানো যাচ্ছে না। ওই গাজীপুরে আর একটা ঘটনা করেছে এক সাংবাদিক, তার পা রীতিমতো থেতলে দেওয়া হয়েছে। তার মানে আপনি সাধারণ মানুষ তো প্রতিবাদ করতেই পারবে না, গণমাধ্যম কর্মীরা যদি কেউ সাহস করে কোনো খবর প্রকাশ করে, চিত্র ধারণ করে, এখন তাদের উপর হামলে পড়ছে। এবং সেই নির্মম পরিণতি হলো এই। আপনি হয়তো ভাববেন যে মানুষজনের মধ্যে আপনি নিরাপদে কাজ করবেন, দুর্বৃত্তরা সাহস পাবে না। না, দুর্বৃত্তরা এখন পরোয়া করে না। তারা মনে করে যে তারা যে কোনো অপরাধ ঘটাবে, সাধারণ মানুষ দর্শক হয়ে যাবে। অথচ 1 বছর আগের পরিস্থিতি কিন্তু তেমনটা ছিল না। এই যে মানুষজন হঠাৎ করে দর্শক হয়ে গেল ধীরে ধীরে, এর জন্য কারা দায়ী? তাই হচ্ছে আমাদের একটা রাজনৈতিক ব্যবস্থা, আমাদের শক্তিশালী যে রাজনৈতিক দলগুলো আছে, বিএনপি, জামাত, এনসিপি, তারা আর মাঠে থাকলো না। তারা নিজেরাই তাদের ব্যানারেই ঢুকে পড়েছে দুর্বৃত্তরা, যার কারণে তারা সবাই ওই প্রোটেকশন নিয়ে মানে দুর্বৃত্তায়নের সেই ঘটনা ঘটছে। দেখেন, আমি জানি না এই দুর্বৃত্ত যারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, এদের প্রোটেকশন কে দিচ্ছে, সেটাও হয়তো সাংবাদিকরা অনুসন্ধান করে বের হলে দেখা যাবে যে কোনো না কোনো প্রভাবশালী গোষ্ঠী অথবা রাজনৈতিক গোষ্ঠী তাদেরকে প্রশ্রয় দিচ্ছে, তাদেরকে আশ্রয় দিচ্ছে। হত্যাকাণ্ড সম্পর্কে গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার রবিউল হাসান বলেন, সাংবাদিক আসাদুজ্জামানকে কুপিয়ে হত্যার আগ মুহূর্তে কিছু দৃশ্য সিসিটিভি ক্যামেরার ফুটেজ পাওয়া গেছে। এতে দেখা যায় চিহ্নিত সন্ত্রাসী এবং ছিনতাইকারী দলের সদস্যরা ধারালো দেশীয় অস্ত্র নিয়ে এক ব্যক্তিকে ধাওয়া করে।
পেছন থেকে সেই দৃশ্য ভিডিও করছিলেন এই আসাদুজ্জামান তুহিন। প্রাথমিক ধারণা করা হচ্ছে এই দৃশ্য ভিডিও করায় তাকে কুপিয়ে হত্যা করা হয়। ভিডিওতে দেখা যাচ্ছে ঘটনাস্থল চন্দনা চৌরাস্তা মসজিদ মার্কেটের পশ্চিম পাশে গতকাল সন্ধ্যা 6:58 কালো রঙের জামা পরা এক নারী হেঁটে যাচ্ছেন। পেছন দিক থেকে নীল রঙের জামা পরা এক ব্যক্তি ওই নারীকে পিছন দিক থেকে টেনে ধরেন। নারী জোর করে চলে যেতে চাইলে তার সামনে গিয়ে প্রতিরোধ করেন ওই ব্যক্তি। এক পর্যায়ে ওই ব্যক্তি নারীকে চড়থাপ্পড় মারেন। ঠিক এমন সময় পাশ থেকে ধারালো অস্ত্র হাতে কয়েক যুবক ওই ব্যক্তিকে কোপানোর চেষ্টা করেন। নীল শার্ট পরা ওই ব্যক্তি দৌড়ে পালিয়ে যান। তার মানে পুরো বিষয়টা মেকিং। হয়তো ওই মহিলা ওই ব্যক্তির সঙ্গে এমন একটা অশালীন কর্মকাণ্ড করেছে যে ওই ব্যক্তি যে রাগান্বিত হয়ে তাকে নক করছে, সে থামেনি, পরে যে তাকে চড়থাপ্পড় মারছে। আর এটাই ছিল ঘটনা, একটা ঘটনা তৈরি করা, মানে একটা যাতে উপলক্ষ সাজানো যাতে আক্রমণ করতে পারে, এবং সেটি হয়তো ঘটেছে এবং সেটি ধারণ করছিল তুহিন। ঘটনার কিছু সময় আগে চন্দনা চৌরাস্তা এলাকায় একটি দোকানে বসেছিলেন সাংবাদিক আসাদুজ্জামান এবং তার সহকর্মী শামীম হোসেন। ওই ঘটনা সম্পর্কে সাংবাদিক শামীম হোসেন বলেন, চন্দনা চৌরাস্তা এলাকায় আমরা দুজন একদিকে অন্য পাশে হেঁটে যাচ্ছিলাম। ঠিক এমন সময় একজন নারী এবং পুরুষ আমাদের পাশ কাটিয়ে চলে যান। এমন সময় কয়েকজন লোক দেশি ধারালো অস্ত্র নিয়ে বলতে থাকে, এই পাইছি, তোরা আয়। এই ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করেন, তখন তারা ধারালো অস্ত্র নিয়ে তাকে ধাওয়া করেন। তখন তুহিন মুঠোফোন বের করে তাদের পিছনে দৌড় দেন। পরে আমি তুহিনকে খুঁজতে এগিয়ে যাই। অস্ত্রধারী ব্যক্তিরা হঠাৎ থেমে গিয়ে পেছনে তাকায়। তুহিন তখন দৌড়ে চায়ের দোকানে ঢুকে যায়। ঠিক ওই মুহূর্তে ওরা চায়ের দোকানে ঢুকে ওকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। আমি চৌরাস্তা এলাকায় পুলিশের গাড়ি খুঁজতে থাকি, কোনো গাড়ি দেখতে না পেয়ে বাসন থানার ওসিকে ফোন করি। কিছু সময় পর পুলিশ আসে। এই হলো ঘটনা দর্শক। কিন্তু সব কিছু হলো তখন তুহিন তো ততক্ষণে তার জীবন শেষ, তাকে তো আর পাওয়া গেল না। এই ঘটনাগুলো জনমনে আরও আতঙ্ক ছড়াচ্ছে। নিরাপত্তা নিয়ে সাধারণ মানুষ, সাংবাদিকরা নিরাপদ না, কেউই নিরাপদ না। এর ফলাফল কি? দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্যে। 2004 সালের মার্চের শেষের দিক, 2004 সালের কথা বলছি, এখন থেকে প্রায় 21 বছর আগের কথা। তো তখন স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন বিএনপি দলীয় এয়ার ভাইস মার্শাল রিটায়ার্ড আলতাফ হোসেন চৌধুরী। তো তখন রাস্তায় ছিনতাইকারীদের আন্তদলীয় গোলাগুলি, এর মাঝখানে পড়ে যায় এক মা তার কোলের শিশুকে সঙ্গে নিয়ে। আর দুর্ভাগ্যজনকভাবে সেই শিশুটি গুলিবিদ্ধ হয়ে মারা যায়। তখন দেশব্যাপী শোরগোল পড়ে যায়। প্রচুর সমালোচনা হয় বিএনপি সরকারের এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষার্থে বিএনপি। দর্শক, আশা করি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামী ভিডিওতে কোনো নতুন টপিকস নিয়ে। সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।